গীতার সাথে অসভ্যতামি করতে গিয়ে জব্দ হয়ে গেল সাত্বিক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে গীতা কোর্ট থেকে বেরোনো মাত্রই প্রত্যেকটা মিডিয়া তাকে ঘিরে ধরে আর বলে, তাহলে শেষ পর্যন্ত গীতা গাঙ্গুলি, তাই তো? না না, এখন তো আপনি মুখার্জি হয়ে গেছেন। গীতা মুখার্জিও আর 5টা সাধারণ উকিলের মতোই বদলে গেল। যাদের পাশে দাঁড়ানোর কথা ছিল, যাদেরকে ভরসা দিয়েছিলেন, কি হবে এবার তাদের? এই পদ্মর মতো মেয়েরা কি আদৌ সুবিচার পাবে? তখন গীতাকে নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, আর তখনই গীতা ভয় পেয়ে যায় আর বলে, আমাকে নিয়ে এত প্রশ্ন, কিন্তু আমি তো সত্যি কিছু করিনি। এরপর গীতা সাংবাদিকদের থেকে মাইকটা নিজে নিয়ে নেয় কেড়ে আর বলে, এই সমস্ত মিথ্যে। আমি কারোর জন্য নিজেকে বিক্রি করিনি আর বিক্রি করবও না। পদ্মর মতো মেয়েদের পাশে আমি সবসময় ছিলাম, আছি আর থাকবো। তার মধ্যে অনেকে বলে, তাহলে আজকে এই রকমভাবে আপনি হেরে গেলেন কেন? পদ্মকে সুবিচার পাইয়ে দিতে পারলেন না কেন বলুন, উত্তর দিন। আর তার মধ্যেই বড়বাবু বুঝতে পারে অলরেডি গীতাকে সবাই মিলে ঘিরে ধরেছে। এখন যদি আমি কোনো স্টেপ না নেই তাহলে অগ্নিকন্যার অনেক বড় বিপদ হতে পারে। তাই জন্য অগ্নিকন্যাকে বাঁচিয়ে নিয়ে যাচ্ছে সেখান থেকে। আর ভজন তখন বলে, ব্যাস, খেলা তো অলরেডি ঘুরে গেছে। এইবার এই অ্যাডভোকেট গাঙ্গুলি বুঝবে কত ধানে কত চাল। অনেক বলা হয়েছিল, বুঝতে যখন পারেইনি, এইবার দেখবে কেমন লাগে। বাড়িতে ভাত কাপড়ের আয়োজন হয়েছিল, সবাই মিলে বসে ওকে কত আদর যত্ন করে খাওয়াতো, সেটা তো সহ্য হলো না। নে, এখন মিডিয়ার লোকের কথা শুনে হজম কর। এর মধ্যেই কৃপান তখন বলে, অনেক কষ্ট পেয়েছি আমি এই কদিন, প্রত্যেকটা কষ্ট আমি সুদে আসলে দেব ওই অ্যাডভোকেট গাঙ্গুলিকে। ওর জন্য আমার দিদির বিয়ে ভেঙে গেছে, আমার সাথে মেহেকের সম্পর্ক খুবই খারাপ হয়ে গেছে। আমি তো এত সহজে ওই অ্যাডভোকেট গাঙ্গুলিকে ছাড়বো না। আর ওই অগ্নিজিৎ মুখার্জি অনেক টাকা নিয়েছে আমার বাপির কাছ থেকে। এই সমস্ত কিছুর হিসাব আমি মেটাবই, যেভাবেই হোক না কেন। এর মধ্যেই গীতা বাড়িতে চলে আসা মাত্রই তখন সাত্বিক বলে, তা কোথায় গেছিলে তুমি? গীতা তখন বলে, কোর্টে ছাড়া আর কোথায় বা যাব। তখন সাত্বিক বলে, তা অবশ্য ঠিকই, তোমাকে তো কোর্টে যেতেই হতো। তা শুনলাম মিডিয়া থেকে বলছে তুমি নাকি বিক্রি টিক্রি হয়ে গেছো, তোমার নাকি আর কোনো দাম নেই। কী হলো, উত্তর দিচ্ছ না যে? গীতা তখন বলে, দেখুন, মুখ সামলে কথা বলুন, আপনি কাকে কি বলছেন ভুলে যাচ্ছেন। তখনই সাত্বিক বলে, না, আমার তো মনে হয় না আমি ভুলে যাচ্ছি। আমি যা বলছি আর আমি যা করছি তা একদম ঠিক। এর মধ্যেই গীতা তখন বলে, কিন্তু বাড়াবাড়িটা তো একটা চূড়ান্ত সীমায় পৌঁছে যাচ্ছে, তাই না? আপনি নিজেকে যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে অনেক বড় মুশকিলেই আপনি পড়তে চলেছেন। সাত্বিক তখন বলে, তুমি আমার ভালোবাসা ছিলে। এই ভাত কাপড়ের অনুষ্ঠান, এই সমস্ত ফুলসজ্জা নিয়মকানুন সব কিছু তোমার আমার সাথে পালন করার কথা ছিল। তুমিও আমাকে এইভাবে ঠকাতে পারো না গীতা। আমি তোমাকে আই লাভ ইউ বলেছিলাম, প্রথম আই লাভ ইউ আমি তোমাকে বলেছি, তুমিও আমাকে ভালোবাসার কথা বলেছিলে। তাহলে আজকে তুমি বদলে গেলে কেন? এর মধ্যেই চলে এসেছে গিনি আর বলে, কি হচ্ছেটা কি? তুমি কি ভুলে গেছো ও তোমার ভাইয়ের বউ হয়, আর তুমি তোমার ভাইয়ের বউয়ের সাথে এইভাবে ব্যবহার করতে পারো না। সাত্বিক বলে, এই শোনো, আমাকে না শেখাতে এসো না। আমি কি করব আর কি করব না সেটা আমি খুব ভালো মতন জানি, তোমাকে দয়া করে বোঝাতে হবে না। কথাটা শোনা মাত্রই চমকে গেছে। আর গিনি তখন বলে, এর মধ্যে তুমি যেটা করছো সেটা অন্যায় করছো, আমি কিন্তু সবাইকে বলে দেব। সাত্বিক তখন বলে, বলো, কে বলতে বারণ করেছে তোমাকে? আমি গীতাকে ভালোবাসি আর গীতাকেই ভালোবাসবো। আমি বলছি তোমাকে, শোনো, স্বস্তিকের সাথে সব বিয়ে নাটক, একটা নাটক ছাড়া আর কিচ্ছু না। এত কিছু সব কিছু ওই একটা কারণেই, তোমার সংসারটাকে বাঁচানোর জন্য। যেদিন প্রমাণিত হবে ও বিবাহিত না, সেদিন ওকে বিয়ে করব আমি, আর তোমাকে এই বাড়ি থেকে আগে বার করব। কথাটা শোনার পরেই গিনির খুব কষ্ট হয়। আর এরপরেই তখনই সাত্বিক বলে, আর গীতার সাথে সেদিন হবে আমার অ্যাকচুয়াল ফুলসজ্জা। এরপরে ঠাস করে চড় মারতে যায় সাত্বিককে। আর তখনই গিনি বলে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ও তোর জামাইবাবু, আর তুই তোর জামাইবাবুর গায়ে এইভাবে হাত তুলতে যাচ্ছিস? তখনই বলতে থাকে গীতা যে জামাইবাবু যদি জামাইবাবুর মতো ভালো থাকে তাহলে তো মানার আর প্রয়োজন পড়ে না, কিন্তু জামাইবাবু যদি অন্য রকমের কথা বলে, অসম্মানের কথা বলে, তাহলে তো সেইভাবেই জামাইবাবুকে ট্রিট করা উচিত, তাই নয় কি? এরপর সাত্বিক সেখান থেকে চলে যায়। আর তখনই গিনি বলে, তুই বিয়ে করবি তো করবি, আমার দেওরকেই বিয়ে করতে হলো? পৃথিবীতে আর কোনো ছেলে ছিল না, সেই তুই এই বাড়িতেই আসলি বল, চোখের সামনে। এখন তো সাত্বিকের চোখের সামনে দিয়ে তুই ঘুরে বেড়াচ্ছিস। এই একটা কথা বলতো,
তুই সত্যি স্বস্তিককে বিয়ে করেছিস তো নাকি করিসনি বল? তখন গীতা বলে আমার ভালো লাগছে না, আমাকে ছাড় তুই। এর মধ্যেই মেহেককে ফোন করেছে কৃপান আর বলে মেহেক, মেহেক আমি তোমাকে খুব ভালোবাসি, আমি জামিন পেয়ে বেরিয়ে এসেছি, তুমি আমার সাথে মিট করো। মেহেক তখন বলেন না, আমি তোমার সাথে মিট করব না। কেন আমি তোমার সাথে মিট করব? তুমি কিভাবে জামিন পেয়েছো সেটা আমি শুনেছি পাপার মুখ থেকে। পাপা কায়দা করে তোমাকে বার করেছে, না হলে তোমার বার হওয়ার কোনো উপায় ছিল না কৃপান। আর আমাকে একদম ফোন করবে না, আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই, বুঝতে পেরেছো? তখনই কৃপান বলে তুমি এইভাবে আমার সাথে কথা বলছো? বিশ্বাস করো আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি, তুমি যদি আমার সাথে এইরকম ব্যবহার করতে থাকো তাহলে কিন্তু আমার খুবই কষ্ট হবে। আর তখনই মেহেক বলে বলছি না আমাকে ডিস্টার্ব করবে না, কেন ডিস্টার্ব করছো? কৃপান তখন বলে এই শোনো, আমি না ভদ্র ছেলে না, তোমাকে বারবার বোঝাতে পারবো না। কৃপানের কথা শুনে মেহেক বলে ভয় দেখাচ্ছ আমাকে? এরপর মেহেকের থেকে ফোনটা নিয়ে গীতা বলে এই বাবু শোনা, তুই মুখার্জি বাড়ির মেয়েকে ভয় দেখাচ্ছিস? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ভুলে যাস না অগ্নিজিৎ মুখার্জি ওর বাবা, এরপরেও যদি তুই ওকে ভয় দেখাস এমনিতে তো তোর শাস্তি হবেই। পদ্মর সাথে তুই যে অন্যায় করেছিস তার শাস্তি তোকে দেব আমি। আজকে বেরিয়ে এসেছিস বলে ভাবিস না সারাটা জীবন তোর জায়গা এখানে হবে, তোর জায়গা হবে জেলে, কথাটা মনে রাখিস। এর মধ্যেই মেহেক তখন বলে আমি জানি আমার পাপা ওকে কিভাবে বার করেছে। তখনই কৃপানের কথাই জিজ্ঞেস করে আর বলে আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কি সত্যি বাবু সোনাকে এখনো ভালোবাসো? শোনার পরেই মেহেক গীতাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এর মধ্যে অগ্নিজিৎ মুখার্জি কথা বলতে থাকে আর বলে আপনার ছেলেকে যখন বার করেছি এবারে ওকে বেকসুর খালাস করার দায়িত্ব আমার, না হলে আমার নাম আপনি বদলে রাখুন। তখনই চলে এসেছে গীতা আর বলে এই সমস্ত ওকালতির পোশাক খুলে ফেলুন গা দিয়ে, বই খাতা সমস্ত কিলো দরে বিক্রি করে দিন। কথাটা শোনার পরে অগ্নিজিৎ বলে এই গীতা মুখ সামলে কথা বলো। ভজন তখন বলে তুই তো শ্বশুরমশাইয়ের সাথে এরকম ব্যবহার করছিস কেন? গীতা তখন বলে আর কি ব্যবহার করব? শ্বশুরমশাই যদি অন্যায় করে অপরাধ করে বৌমার তো উচিত সমস্তটা ধরিয়ে দেওয়ার। এর মধ্যেই তখনই গীতা বলে আপনি যে অন্যায় করেছেন তার শাস্তি আপনাকে দেব আমি, গীতা LLB। আর তার মধ্যেই চলে এসেছে জাগৃতি আর বলে তুমি আবার আবার আমার স্বামীকে এইভাবে অপমান করছো। তুমি ঘরে চলো, আজকে তোমার ফুলশয্যা, তোমার খাট সাজানো হয়ে গেছে, এবার তোমাকে সাজানো হবে, চলো বলছি। এরপর গীতা কি করবে বুঝতে পারে না, কারণ সত্যি তো স্বস্তিকের সাথে গীতার বিয়েই হয়নি, তাহলে ফুলশয্যার কথা কোথা থেকেই বা আসছে। তার মধ্যেই সাত্বিক বলে আমিও দেখতে চাই কিভাবে তুমি ফুলশয্যার ঘরে ঢোকো, আদেও ঢোকো কিনা, কারণ দেখাটা তো খুবই দরকার। তোমার সাথে যে স্বস্তিকের বিয়েটাই হয়নি আর একটা অবিবাহিত মেয়ে কি করে একটা ছেলের সাথে একই ঘরে থাকে সেটা আমার দেখাটা খুব জরুরি। এর মধ্যেই তখনই গিন্নি বলে চুপ করবে তুমি, আবার আবার তুমি এখানে এসেছো? সাত্বিক বলে বললাম না আমি ওকে ভালোবাসি আর ও স্বস্তিককে বিয়ে করেনি, শুধু তোমার আর আমার সম্পর্কটা বাঁচানোর জন্য এরকমটা করছে, আর সেটা কিন্তু আমি জেনে গেছি। শোনার পরেই গীতা ভয় পেয়ে যায়।